স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে তো আমরা স্যার ক্যাচের মধ্যে যেটুকুন আমরা এক্সিকিউট করতেছি স্যার, এটার জন্য আমাদের ট্রাইটা লাগতেছে। ক্যাচের জন্য ট্রাই লাগছে কথাটা ঠিক না, মানে হচ্ছে যে ট্রাইয়ের জন্য ক্যাচ লাগছে, মানে ট্রাইয়ের ভিতরে আমরা বোঝার চেষ্টা করছি যে কোনো এক্সেপশন ঘটছে কিনা। এক্সেপশন ঘটলে আমি ক্যাচে গিয়ে সেটাকে হ্যান্ডেল করছি। তো সো স্যার হচ্ছে আমরা যে স্যার ট্রাই ছাড়া অ্যাকচুয়ালি ক্যাচটা ইউজ করতে পারতেছি না। না না না, ট্রাই এবং ক্যাচ আসলে একটা মানে হচ্ছে যে তুমি বলতে পারো একসাথে একটা জিনিস, ট্রাই ইউজ করলে ক্যাচ ইউজ করতে হবে। অবশ্যই এখানে কিন্তু আছে যে হচ্ছে যে ট্রাই ইউজ করলে সবসময় ক্যাচ ইউজ করা লাগে না, তোমরা পরবর্তীতে দেখবে। বাট আজকের জন্য ট্রাই শুধু লেখা যাবে না। আমি যদি ক্যাচটা মুছে দিই এটা এরর দিবে। আমি যদি এখন ক্যাচটা এখান থেকে ডিলিট করে দিই তাহলে এই যে একটা এরর চলে আসছে। সো হচ্ছে যে ট্রাই এবং ক্যাচ আসলে ইন্টার রিলেটেড, মানে এটা এটা আপাতত আমরা একটু বুঝি। ট্রাই ইউজ করলে ক্যাচ ইউজ করতে হবে। জি স্যার। স্যার এখানে ক্যাচটা এক্সিকিউট করার পরে প্রিন্ট স্টেটমেন্টটা কি রান করবে স্যার? এটা রান করবে, হ্যাঁ এটা করবে করবে, সেটাই সেটাই আমি দেখাতে চাই। আচ্ছা এটা রান করি, ঠিক আছে, প্রোগ্রামটা এখন রান করি। এখানে এই কথাটার উত্তর আমি এখনই দিব যে ই আর হচ্ছে যে অ্যারিথমেটিক এক্সেপশন এটা কি জিনিস। এবং এটা যদি আমি রান করি এবং ফার্স্ট নাম্বারটা দিলাম 4 এবং দ্বিতীয় নাম্বারটা দিলাম 0 এরকম যদি দিই তাহলে এখানে প্রোগ্রামটা ক্র্যাশ করছে না। কারণ প্রোগ্রাম ক্র্যাশ করলে আমরা দেখলাম যে এক্সেপশনটা আসে লাল লাইনে, মানে সো হচ্ছে যে এখানে কোনো এক্সেপশন ঘটছে না। প্রোগ্রামটা কি করছে, প্রোগ্রামটা বলছে তুমি 0 দেওয়ার পরে বলছে ইউ মাস্ট হ্যাভ গিভেন 0 অ্যাজ ডোমিনেটর এবং তারপরে সিস্টেম ডট আউট কন্টিনিউ এক্সিকিউটিং এরকম লেখা আছে। তা মানে আমি এই লাইনটা প্রিন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে প্রোগ্রামটা নর্মালি এক্সিকিউট করবে, মানে প্রোগ্রাম ক্র্যাশ করবে না। এবং এই এক্সেপশনটা যখন হ্যান্ডেল হয়ে গেল, প্রোগ্রাম এরপরে 100 লাইন থাক 500 লাইন থাক সেটা নর্মালি এক্সিকিউট করবে। আর যদি আমার এখানে মানে আমি এর আগের যখন দেখাচ্ছিলাম যে যদি হচ্ছে যে আমার এখানে আগের লাইনটাই কি ছিল, আমি হচ্ছে যে এরকম কিছু একটা করছিলাম, এরকম কিছু একটা করছিলাম। সো এই অবস্থায় এক্সেপশন হ্যান্ডেল করা হয়নি, এই অবস্থায় যদি আমি প্রোগ্রামটা রান করি এবং সেখানে যদি আমি 4 এবং 0 ইনপুট দিই তাহলে দেখা যাচ্ছে যে এই লাইনে প্রোগ্রাম ক্র্যাশ, রেজাল্ট আউটপুটে আসছে না এবং হচ্ছে যে এই লাইনটাও আউটপুটে আসছে না। তার মানে বোঝা যাচ্ছে এরপরে 1000 লাইন থাকুক আর 5000 লাইন থাকুক প্রোগ্রাম ক্র্যাশ করে যাবে এবং ওখানেই শেষ, কন্টিনিউশন। বাট এক্সেপশন যদি তুমি হ্যান্ডেল করতে পারো তাহলে যেটা হবে যে এরপরে যদি আরো কোনো কাজ থাকে প্রোগ্রামে সেই কাজটা তুমি কন্টিনিউ করতে পারবে। ওকে, ঠিক আছে। এইটুকের মধ্যে আর কোনো কোশ্চেন, ওই অ্যারিথমেটিক এক্সেপশন আর ছাড়া, এছাড়া আর কোনো কোশ্চেন আছে এটুকের মধ্যে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে নাকি? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, মনে হয় স্যার প্রবলেম নেই স্যার। ওকে ঠিক আছে। এখন আসলে হচ্ছে যে প্রোগ্রামের ফ্লোটা কিভাবে কাজ করে, আসলে কম্পাইলারের কাছে এটা এটা কিভাবে কাজ করে। সো আমরা যদি সেটা বোঝার চেষ্টা করি যে আসলে এটা আমি প্রথম দিন বলেছিলাম যে জাভা এক্সেপশন হ্যান্ডেলটাকে পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ল্ডে নিয়ে গেছে। আচ্ছা ভালো কথা, এই কথাটার মানেটা কি? এই কথার মানে আজকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই লাইনগুলা নর্মালি প্রোগ্রামটা চালু হলে এই লাইনগুলো নর্মালি এক্সিকিউট হবে, এখানে কোনো সমস্যা নাই। যখন এই লাইনটা এক্সিকিউট হবে, যদি কোনো কারণে ইউজার বি এর ভ্যালু 0 দেয় তাহলে প্রোগ্রাম যেটা করে এখানে, প্রোগ্রাম একটা আচ্ছা আমি একটু যদি ইতে যাই মানে তাহলে মনে হয় ভালোভাবে দেখাতে পারবো। স্লাইড এগুলো মনে হয় এটা হচ্ছে যে জাস্ট আর প্রোগ্রাম, ওই প্রোগ্রামটারই একটু ডিফারেন্ট রূপ। সো হচ্ছে যে খুব একটা ডিফারেন্ট কিছু না। সো হচ্ছে যে ওকে আমি একটু পেন ইউজ করতে চাই। সো
এখানে ডি 0 দিয়ে দিচ্ছে বাই ফোর্স, বাট আমরা ওখানে ইনপুট নিয়েছি, এটাই ডিফারেন্স, মেন ডিফারেন্স। সো হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে ডি যদি 0 হয় আসলে এক্সেপশন ঘটবে আমার পার্টিকুলার এই লাইনে। ওকে, ভালো কথা, এই লাইনে যদি এক্সেপশন ঘটে তাহলে এক্সেপশন ঘটলে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এক্সেপশন ঘটলে ট্রাই ব্লকের মধ্যে যদি কোনো একটা এই ট্রাই ব্লকের মধ্যে যে লাইনে এক্সেপশন ঘটবে তার পরের লাইনগুলা কিন্তু এক্সিকিউট করবে না। যেমন এই লাইনটা কিন্তু এক্সিকিউট করবে না, এই যে এই লাইনটা কিন্তু এক্সিকিউট করবে না। একটু খেয়াল করেছো কিনা জানি না, ঠিক আছে? স্যার কার্সরটা দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে কার্সার না, এখানে লাল কালিতে কিছু দেখা যাচ্ছে না। না স্যার। এটা আবার কি সমস্যা? এখন জি স্যার। আচ্ছা, একটা কথা মানে মনে রাখা দরকার যে হচ্ছে যে আমি, আচ্ছা ঠিক আছে, এখানে আমি হচ্ছে যে তোমাদেরকে আসলে সবসময় আমি যতটুকু সম্ভব প্রোগ্রাম করে করে দেখানোর চেষ্টা করি। তো হচ্ছে যে আমি এখানে যদি আবার যাই তাহলে একটু ব্যাপারটা হয়তো ক্লিয়ার হতে পারে। এখানে ট্রাই ব্লকের নিচে কিন্তু একটা লাইন আছে রেজাল্ট প্রিন্ট করার জন্য, ঠিক আছে? ঠিক আছে, এখন যখন প্রোগ্রামটা ঠিকভাবে রান করছে, যে আমি এখানে 4 দিলাম আর এখানে আমি 2 দিলাম, তাহলে কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে, ঠিক আছে, রেজাল্টটা দেখাচ্ছে। কিন্তু যখন আমি 4 দিলাম আর 0 দিলাম, তখন কিন্তু এই রেজাল্টটা দেখাচ্ছে না। সো এখান থেকে এটাই বোঝা যায় যে ট্রাই ব্লকের মধ্যে যে কয় লাইন থাকবে, যে লাইনে এক্সেপশন ঘটবে তার নিচের লাইনগুলো এক্সিকিউট করবে না। মানে ট্রাইয়ের ভিতরে যে 4টা লাইন থাকে, যদি তাহলে যদি 2 নাম্বার লাইনে এক্সেপশন ঘটে তাহলে 3 আর 4 এক্সিকিউট করবে না। আবার ট্রাই ব্লকের ভিতরে যদি 4টা লাইন থাকে তাহলে 3 নাম্বার লাইনে যদি এক্সেপশন ঘটে তাহলে 4 নাম্বার লাইনটা এক্সিকিউট করবে না। সোজা কথা, ট্রাইয়ের ভিতরে যে কয়টা লাইন থাকবে সেই কয়টা লাইনের যেখানে এক্সেপশন ঘটবে তার নিচের লাইনগুলো এক্সিকিউট করবে না। ওকে, ঠিক আছে? এটা কেন মনে হয় তোমার এক্সিকিউট করবে না? কেন মনে হয়, কি কারণে এক্সিকিউট করবে না? কারোর কাছে কোনো উত্তর আছে যে? রান টাইম এররের কারণে। রান টাইম এররের কারণে না, এটার কারণ হচ্ছে যে আসলে ট্রাই ব্লকের মধ্যে আমি সেই কোডগুলো রাখবো যেগুলো হচ্ছে যে মানে এক্সেপশন প্রোন, মানে হচ্ছে এক্সেপশন ঘটতে পারে, সেই কোডগুলো রাখবো। এখন আমি যদি এখানের ব্যাপারটা হচ্ছে যে রেজাল্টটাই যদি আমি ক্যালকুলেট না করতে পারি তাহলে তো এখানে রেজাল্ট দেখানোর কোড ছিল, সেটা আমি শুধু শুধু দেখাবো কেন? সো যদি এক্সেপশন যদি এখানেই ঘটে যায় তাহলে মানে তো রেজাল্ট এক্সিকিউট হয়নি, কোনো একটা প্রবলেম হয়ে গেছে। সো এই পরের লাইনটা নিশ্চয়ই আগের লাইনটার উপর ডিপেন্ডেন্ট। সো আগের লাইনেই যদি প্রবলেম হয় তাহলে তো পরের লাইন এক্সিকিউট করার কোনো মানে হয় না। সো সেই জন্য আসলে পরের লাইনটা এক্সিকিউট হয় না। বাট এখানকার এই লাইনটার সাথে কিন্তু এই লাইনের কোনো ডিপেন্ডেন্সি নাও থাকতে পারে, সেই জন্য হচ্ছে যে প্রোগ্রাম নর্মালি ট্রাই ক্যাচের পরের থেকে প্রোগ্রাম নর্মালি এক্সিকিউশন শুরু হয়। বা ট্রাইয়ের মধ্যে যেগুলো যে কোডগুলো থাকবে, হয়তো একটা কোড আর একটা কোডের সাথে ডিপেন্ডেন্ট, মানে একটা লাইনের কোড আর একটা লাইনের কোডের সাথে ডিপেন্ডেন্স হচ্ছে, কোনো একটা লাইনে এক্সেপশন ঘটে গেলে পরের লাইনগুলো আর এক্সিকিউট হবে না। এই হলো ব্যাপার। আমি আরেকটু এখানে ফিরে আসতে চাই, আবার স্লাইডে ফিরে আসতে চাই একটু। স্লাইডে ফিরে আসতে চাই, ওকে। সো ওকে, এরকম এখন দেখা যাওয়ার কথা যে সো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যেটা হবে কি হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি ইন টার্মস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো হচ্ছে যে এই লাইনে এক্সেপশন ঘটবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে এই পার্টিকুলার এই লাইনটাই আমাদের এক্সেপশন ঘটবে, এই যে এই লাইনটা এক্সেপশন ঘটবে, এটা তো কোনো সন্দেহ নাই, তাই না? দেখা যাচ্ছে এখন কি মার্কারটা দেখা যাচ্ছে নাকি? স্যার মার্ক করাগুলো দেখা যাচ্ছে, মার্কারটা দেখা যাচ্ছে। স্যার প্রেজেন্ট করতে গেলে স্যার প্রবলেম করতেছে স্যার। নর্মালি স্যার নর্মাল স্লাইড গুলো দেখা যায়, কিন্তু স্যার প্রেজেন্ট করতে গেলে আর কিছু শো করে না স্যার। যেটা ছিল স্যার ওই স্লাইডটাই শো করতেছে এখন।
আচ্ছা, এই যে লেজার পয়েন্টটা দেখা যায় নাকি? না স্যার, ও, লেজার পয়েন্টও দেখা যায় না? না স্যার। ও, তাহলে তো আসলে মুশকিল। লেজার পয়েন্টটা দেখা না গেলে উম স্যার মানে স্যার এই স্লাইড শো আকারে না করে স্যার নর্মালি স্যার স্লাইড বাই স্লাইড করলে হয়তো বা করতে পারবেন। না, কিন্তু সেখানে তো আমি লেজার পয়েন্টারটা পাবো না, তাই না? স্যার মাউস দিয়ে আচ্ছা আচ্ছা, মাউস দিয়ে হতে পারে। তো হচ্ছে যে আহ, এটা কি এন্টায়ার স্ক্রিন দিলে তখন লেজার পয়েন্টার দেখা যায়? তোমার জানা আছে তোমাদের কোনো? আমি যদি এন্টায়ার স্ক্রিনটা শেয়ার দিই, লেটস সে আমি, স্যার ফুল স্ক্রিন শেয়ার দিলে হয়, জি স্যার হওয়ার কথা। আচ্ছা এবার একটু দেখাতে হয় কিনা। এবার আমি যদি এখানে করি এবং আমি যদি এখানে একটা কিছু পেনের সাহায্যে এখানে একটা দাগ দিলাম, এটা দেখা যায়? জি স্যার জি এখন স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো হচ্ছে যে আমার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে এই যে অ্যারো দেওয়া আছে, এই লাইনটা আমাদের এক্সেপশন ঘটবে কারণ ডোমিনেটর 0। জিরো হলে কম্পাইলার কি করবে? কম্পাইলার আসলে যে এক্সেপশন ঘটলো, এক্সেপশন অনেক ধরনের ঘটে। হচ্ছে যে এক্সেপশনটা ঘটলো এখানে, যে এক্সেপশন অনেক ধরনের আছে আমরা দেখবো। যে এক্সেপশনটা এই লাইনে ঘটলো তারা একটা অবজেক্ট সে তৈরি করে, নিজে নিজেই তৈরি করে। এগুলো কম্পাইলার তৈরি করে, এগুলো আমাদের সাথে কোনো সম্পর্কিত ব্যাপার না। কম্পাইলার তৈরি করে, কম্পাইলার তৈরি করে সেটা সে খুঁজে যে কোনো ক্যাচ আছে কিনা, কোনো ক্যাচ ব্লক আছে কিনা সে খুঁজে, এবং সেই ক্যাচ ব্লকের কাছে এই অবজেক্টটাকে পাঠিয়ে দেয়। আমি হচ্ছে যে গোল দিয়ে অবজেক্ট বোঝানোর চেষ্টা করছি। ক্যাচ ব্লকের কাছে সে পাঠিয়ে দেয়। ক্যাচ ব্লক চেষ্টা করে যে এই যে অবজেক্টটা এসছে সে যে টাইপের অবজেক্ট, আর আমার তার ভিতরে লেখা যেটা আছে, যে টাইপটা লেখা আছে এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, সো এই যে অবজেক্টটা তার কাছে পাঠানো হলো তার টাইপ এবং এই যে লেখার টাইপ, এই লেখার টাইপ দুইটা এক কিনা। যদি সেম হয় তাহলে এই ক্যাচের আন্ডারে, এই যে ক্যাচের আন্ডারে যে কোডটা আছে, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টিং, এই কোডটা এক্সিকিউট হবে। আর যদি না মিলে, মানে আমি যে অবজেক্টটা, আমি তো না, কম্পাইলার যে অবজেক্টটা ক্যাচের কাছে পাঠালো সেইটা এখানে ক্যাচের ভিতর যেটা লেখা আছে সেটা টাইপ, এবং হচ্ছে যে তার কাছে যে গোল অবজেক্টটা এসছে সেটার টাইপ যদি না মিলে, তাহলে এই ক্যাচ ব্লক সেটাকে আর হ্যান্ডেল করতে পারবে না, সে আরো নিচের পাঠিয়ে দিবে। এখন নিচে পাঠিয়ে দিবে এই কথার মানে কি? নিচে পাঠিয়ে দিবে বলতে হচ্ছে যে সব প্রোগ্রামেই একটা ডিফল্ট হ্যান্ডেলার থাকে। জাভাতে সব প্রোগ্রামেই একটা ডিফল্ট হ্যান্ডেলার থাকে, ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলার। সেই ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলারের কাছে পাঠিয়ে দিবে। আর ডিফল্ট এক্সেপশন হ্যান্ডলারের কাছে গেলে যেটা হবে যে হচ্ছে যে এটা হচ্ছে যে প্রোগ্রামটা ক্র্যাশ করে যাবে। ওকে, ঠিক আছে। সো তোমার আমি যে প্রোগ্রাম, আমার যে প্রোগ্রামটা ক্র্যাশ করছিল সেখানেও সেখানে একটা ডিফল্ট হ্যান্ডেলার আছে, কিন্তু ডিফল্ট হ্যান্ডেলার তোমাকে কোনো কিছু হ্যান্ডেল করে না। সে শুধু, তার নামই হলো ডিফল্ট হ্যান্ডেলার, সে শুধু হচ্ছে যে প্রোগ্রামটাকে মানে ক্যাচ করে, তোমার ওই যে একটা লাইন প্রিন্ট হয় না, এই লাইনটা প্রিন্ট করে প্রোগ্রামটা ক্যাশ করিয়ে দেয়। যে এক্সেপশন ইন থ্রেড মেন এরকম একটা লাইন প্রিন্ট হয় না, ওই লাইনটা প্রিন্ট করে সে প্রোগ্রামটা ক্যাশ করে দেয়। সো ডিফল্ট হ্যান্ডেলারের পার্টিকুলারলি কোনো কাজ নাই, বাট ডিফল্ট হ্যান্ডেলার শুধু ওই লাইনটা প্রিন্ট করে প্রোগ্রামটাকে ক্যাশ করে দেয়, এটাই হলো কাজ। কিন্তু আমাদের যে হ্যান্ডেলার আছে সেটা হচ্ছে আমরা পার্টিকুলারলি আমরা এই হ্যান্ডেলারটা লিখতে পারি চাইলে, এই যে আমরা যেভাবে লিখেছি ক্যাচ ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে। সেক্ষেত্রে যেটা হবে যে এখানে যে এক্সেপশনটা ঘটবে সেই এক্সেপশনটা ক্যাচের কাছে পাঠানো হবে। ক্যাচ দেখবে যে হচ্ছে যে তার কাছে যেটা এসছে তার টাইপ এবং এই যে অ্যারিথমেটিক এক্সেপশন মানে অ্যারিথমেটিক এক্সেপশন, এটা টাইপ এক কিনা। যদি এক হয় তাহলে এক্সেপশন ঘটবে, আর যদি এক না হয় তাহলে এক্সেপশন, সরি, যদি এক হয় তাহলে এক্সেপশন হ্যান্ডেল হবে, আর যদি এক না হয় তাহলে আর এক্সেপশন হ্যান্ডেল হবে না। আচ্ছা স্যার, ইটা কি হচ্ছে একটা আচ্ছা, ভ্যারিয়েবলের মতো? আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলা দরকার যে জাভাতে প্রত্যেকটা এক্সেপশন এক একটা ক্লাস। জাভাতে যত ডিফল্ট এক্সেপশন আছে, ডিফল্ট হোক আর আমরা শেষে দেখবো ইউজার ডিফাইন এক্সেপশন হয়, তো হচ্ছে যত ধরনের এক্সেপশন সেগুলো সবাই এক একটা ক্লাস। এই যে অ্যারিথমেটিক এক্সেপশন, এটা আসলে একটা ক্লাস, ঠিক আছে, একটা ক্লাস। তো হচ্ছে যে আর এইটা হচ্ছে ওই ক্লাসের একটা রেফারেন্স, ঠিক আছে। যেমন আমরা বলি না বক্স এরকম, সেদিন পাঠালাম না যে মোবাইল এম দিয়ে
মোবাইল এম এর মধ্যে একটা অবজেক্ট পাঠালাম না কতদিন ইন্টারফেসের ওখানে, কিংবা ওরকম কিছু একটা, ঠিক আছে? তো এটা হচ্ছে ইটা হচ্ছে রেফারেন্স, আর এটা হলো একটা ক্লাস, ঠিক আছে? স্যার মাল্টিপল ট্রাই ব্লকের জন্য কি একটা ক্যাচ ইউজ করা যাবে? মাল্টিপুল ট্রাই ব্লকের জন্য করা যাবে না, একটা ক্যাচে একটা ট্রাইয়ের জন্য মাল্টিপুল ক্যাচ ব্লক থাকতে পারে, সেটা সেটা আমরা এখনই পড়বো। So হচ্ছে যে কিন্তু মাল্টিপুল ট্রাই ব্লকের জন্য একটা ক্যাচ এটা 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 হবে না। একটা ট্রাইয়ের জন্য অ্যাটলিস্ট একটা ক্যাচ অথবা একের বেশি ক্যাচ ইউজ করা যেতে পারে। তো এই হলো মোটামুটি ফ্লো। এখন আমরা যদি মাল্টিপল ক্যাচ ব্লকে আসি, তার মানে হচ্ছে যে আচ্ছা স্যার, ওই জায়গায় আমরা ই এর জায়গায় তো অন্য কিছু দিতে পারতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, তো ইয়ের জায়গায় নাম এটা দেওয়া যেতে পারে, ইয়ের জায়গায় আমি এফও দিতে পারি, ইয়ের জায়গায় আমি এমও দিতে পারি, ইয়ের জায়গায় আমি এও দিতে পারি, বিও দিতে পারি। এটা একটা জাস্ট নাম, এটা এটা এমন কোনো বিষয় না, এটা রেফারেন্সের নাম। সো হচ্ছে যে এটা ই ই ই এর জায়গায় যে কোনো কিছু ইউজ করতে পারি। ওকে, ঠিক আছে। আমরা যদি আমরা স্যার এখানে আমরা কি কোনো স্ট্যাটিক মেথডের মধ্যে ট্রাই ক্যাচ এগুলো ইউজ করতে পারি? হ্যাঁ, যাওয়ার কথা। আমি অবশ্য কখনো করিনি, বাট যাওয়ার কথা, মানে লজিক্যালি মানে কোনো মানে স্যার কোনো কনফ্লিক্টিং কিছু হয় স্ট্যাটিক না। ভ্যারিয়েবল বা অবজেক্টের ক্ষেত্রে তো মনে হয় যাবে না এরকম মনে হয়। এটা এটা স্ট্যাটিক, তুমি যদি স্ট্যাটিক কোডের মধ্যে নন স্ট্যাটিক কোড রাখা যায় না, এরকম একটা ব্যাপার আছে। সো হচ্ছে যে একটু চেষ্টা করে দেখতে পারো হয় কিনা। আমি 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 সেই জন্য বললাম যে আমি কখনো করিনি, বাট মনে হয় সম্ভব আর কি। নন স্ট্যাটিক কোড ভিতরে নন স্ট্যাটিক কোড কিছু থাকতে পারে। জি সো স্যার, বুঝতে পারছি। সো তুমি একটু এই যে তুমি একটু চেষ্টা করে দেখো, এই যে ইয়ের বদলে আমি আর ইএফ দিলাম, তাতে এই প্রোগ্রামের কোনো এরর নাই, এই প্রোগ্রাম চলবে। সো এটা কোনো সমস্যা না, ঠিক আছে? সো এটা জাস্ট একটা নাম। ওকে, আচ্ছা, এখানে অ্যারে ইন্ডেক্স আউট 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 অফ বাউন্ড বলে একটা এক্সেপশন আছে, ঠিক আছে? এটা আরেকটা ধরনের এক্সেপশন, ঠিক আছে? অ্যারিথমেটিক এক্সেপশন যেমন 0 দিয়ে ভাগ করলে হয়, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হচ্ছে যে মানে তোমার একটা অ্যারে আছে, ধরো 10 সাইজের একটা অ্যারে, আমি যদি অ্যারের বাইরে অ্যাক্সেস করতে যাই, মানে 10 সাইজের অ্যারেতে ইন্ডেক্স কোথা থেকে কত পর্যন্ত থাকবে? স্যার 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত। এখন আমি যদি লিখি যে অ্যারেটার নাম, তার ব্র্যাকেটের মধ্যে 10 লিখি, তাহলে কি অ্যারের বাইরে অ্যাক্সেস করা হচ্ছে নাকি ভিতরে অ্যাক্সেস করা হচ্ছে? স্যার বাইরে অ্যাক্সেস বাইরে করা। অ্যাক্সেস করা হচ্ছে। বাইরে অ্যাক্সেস করলে অ্যারের 10 ইন্ডেক্স বলে কিছু নাই আসলে, 10 সাইজের অ্যারে 10 ইন্ডেক্স বলে কিছু নাই। এটা হচ্ছে যে এই এই এররটা যেটা জেনারেট করে সেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। মানে অ্যারের ইন্ডেক্সটা আউট অফ বাউন্ড, মানে যে বাউন্ডের ভিতর হওয়ার কথা ছিল তার বাইরে চলে গেছে। সো এটা একটা এক্সেপশন। সেটা জাভাতে একটা এক্সেপশন, যদি তুমি অ্যারের বাইরে অ্যাক্সেস করো এরকম এক্সেপশন তুমি পাবে। কারণ কথা হলো যে এই প্রোগ্রামটাই আমি যদি রান করি, এই প্রোগ্রামটা আমি আবার রান করতে চাই, ইনপুট হিসেবে 4 আর 0 দিব, এই প্রোগ্রামটা কি আসলে এক্সেপশন হ্যান্ডেল করতে পারবে কি পারবে না আমাকে কেউ বলতে হবে? আমি এন্টার এখনো দিইনি, 0 দিলে কি এক্সেপশন হ্যান্ডেল হবে কি হবে না? স্যার হওয়ার কথা না। না স্যার, হবে না। না স্যার, হবে না। ওকে, 0 দিলাম। তাহলে কি হলো, এই যে ডিফল্ট হ্যান্ডেলারের কাছে চলে গেছে এবং ডিফল্ট হ্যান্ডেলার ক্র্যাশ প্রোগ্রাম ক্র্যাশ করিয়ে দিয়েছে। সো হচ্ছে যে এখানে এরপরে কোনো লাইনে এক্সিকিউট হয়নি এবং যত একটি লাল লাইনে কিছু একটা এসে এটা ক্র্যাশ করে গেছে। সেটা হয়নি কারণ হচ্ছে যে এক্সেপশনটা এই লাইনে ঘটছিল সেটা আসলে ক্যাচের সাথে মিলে না। তো সেই জন্য হয়নি। তো এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে হচ্ছে যে ক্যাচ শুধু সেই এক্সেপশনটাকেই ক্যাচ করতে পারে যে এক্সেপশনটা টাইপ এবং যে অবজেক্টটা তার কাছে আসবে তার টাইপ যখন এক হবে। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে যে একটু মাল্টিপল ক্যাচ ব্লকে যাই। সো হচ্ছে যে একই কনসেপ্টটা ডিফারেন্ট কিছু না, একই কনসেপ্ট। মানে একটা ট্রায়ের দুইটা ক্যাচ, সেটাকে আমরা বলছি মাল্টিপল ক্যাচ ব্লক আর কি, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। সো আমি প্রোগ্রামটা একটু বোঝানোর চেষ্টা করি। খুব সিম্পল প্রোগ্রাম। এখানে একটা অ্যারে আছে যার সাইজ হলো 5। আগের মতোই আমি দুইটা নাম্বার নিচ্ছি ইনপুট, এত ইনপুট, দুইটা নাম্বার নিচ্ছি এবং আরো একটা নাম্বার নিচ্ছি, সেটা হচ্ছে যে ইন্ডেক্সের জন্য।
ইন্ডেক্স বলো, ইন্ডেক্স যেহেতু বলছি ইন্ডেক্স। আমি অ্যারে ইন্ডেক্সটা নিচ্ছি যে কোন পজিশনে কিংবা কোন ইন্ডেক্সে আমি এই ভাগফলটা রাখতে চাই, মানে আমি ভাগ করছি, ভাগফলটা কোনো একটা ইন্ডেক্সে রাখতে চাচ্ছি, ঠিক আছে, অ্যারে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে রাখতে চাচ্ছি ভাগফলটা, এবং তিনটাই ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি যে ভাগ করার জন্য যে দুটো নাম্বার লাগবে এ এবং বি সেই দুটো নিচ্ছি, এবং একই সাথে অ্যারে ইন্ডেক্সটা নিচ্ছি যে আমি কোন ইন্ডেক্সে ওটা ভাগফলটা রাখতে চাই, ঠিক আছে। সো নেওয়ার পরে এই তিনটা লাইন কোড, এই যে প্রথম লাইন হচ্ছে রেজাল্ট বের করছে মানে ভাগফল বের করছে, তারপরের লাইনে অ্যারের ওই ইন্ডেক্সে রেজাল্টটাকে অ্যাসাইন করছে, তারপরে একটা লাইন দেখছে যে ইনসার্ট সাকসেসফুলি, মানে কারেক্টলি কিংবা সাকসেসফুলি যেটাই বলি না কেন, মানে হচ্ছে ইনসার্টটা ঠিক মতো হয়েছে, এটা 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 বলছে। তারপরে দুইটা ক্যাচ ব্লক আছে, এই একটা ক্যাচ ব্লক আর এই একটা ক্যাচ ব্লক। একটা ক্যাচ ব্লক অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করবে, আর আরেকটা ক্যাচ ব্লক অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হ্যান্ডেল করবে, ঠিক আছে। সো হচ্ছে যে এই তিন লাইনের মধ্যে দুই ধরনের এক্সেপশন ঘটতে পারে, একটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন ঘটতে পারে, আর একটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ঘটতে পারে। তো সেই জন্য আমরা এই তিনটা লাইনকে আমরা দুইটা ক্যাচ ব্লকের আন্ডারে রাখলাম। প্রথম ক্যাচ ব্লকে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন হ্যান্ডেল করবে, এবং দ্বিতীয় ক্যাচ ব্লক হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হ্যান্ডেল করবে। এখন যদি মানে আমার মনে হয় যে আমরা বেসিকটা জানি, সো আমি যদি এখানে প্রথম নাম্বার হিসেবে 4 দিলাম এবং দ্বিতীয় নাম্বার হিসেবে 0 দিলাম এবং তৃতীয় ইন্ডেক্স হিসেবে 2 দিলাম, সরি আমি হচ্ছে আবার রান করি, তাহলে আমার আউটপুটটা কি আসবে আমাকে একটু বলতে হবে। আমি প্রথম নাম্বার হিসেবে 4 দিলাম, দ্বিতীয় নাম্বার 2 দিলাম, আচ্ছা দ্বিতীয় নাম্বার 2 দিলাম এবং তৃতীয় অ্যারের পজিশনটা কিংবা ইন্ডেক্সটা দিলাম 3। এই প্রোগ্রামের আমি এন্টার দিইনি, এন্টার দিলে আউটপুট কি হবে এই প্রোগ্রামের? কি হলো? স্যার কোনো আউটপুট আসবে না। কোনো আউটপুট আসবে না, একজন বললো, আর কেউ? ইনসার্ট কারেক্টলি স্যার। ইনসার্ট কারেক্টলি, ওকে আমরা এন্টার দিয়ে দেখি যে আসলে কি আসবে। আসলে আসবে হচ্ছে ইনসার্ট কারেক্টলি, কারণ হচ্ছে যে এটা বাগ হলো, তারপরে হচ্ছে যে ইনসার্ট হলো ইন্ডেক্সে, তারপরে ইনসার্ট কারেক্টলি আসবে, আর এই দুটো তো ক্যাচ ব্লক, এটা এক্সিকিউট হওয়ার প্রশ্ন আসে না, কারণ হচ্ছে যে কোনো ধরনের এক্সেপশন ঘটেনি। ওকে, নেক্সট ট্রাই যে আমরা হচ্ছে নতুন ভাবে একটু চেষ্টা করি যে অন্য একজন ইনপুট দিচ্ছে হচ্ছে 4 0 3। আমি এই যদি আমি এন্টার দিই তাহলে কি আউটপুট আসবে এই প্রোগ্রামে? You must have given 0 as denominator for it. You must given 0 as denominator, ওকে। সো হচ্ছে ওকে, ঠিক আছে ঠিক স্যার আছে। কেসের ক্ষেত্রে কি কোনো অর্ডার মানে খেয়াল করতে হবে? অর্ডারের একটা ব্যাপার আছে, যাই হোক আমরা পরবর্তীতে একটু আসবো, আজকে একটু বলবো পরে আবার বলবো, সো হচ্ছে যে সেটা। আচ্ছা আজকে এখন এই মুহূর্তে আমরা একটা চিন্তা বাদ দিই, হচ্ছে যে আচ্ছা এখনই চিন্তা করবো এই 7 দিলে কি আসবে, এখন যদি আমি 7 দিয়ে এন্টার দিই। So you must have given invalid index. এটা আসার কথা। ওকে ঠিক আছে, তার মানে হচ্ছে যে ঠিক আছে, ওকে ঠিক আছে ফাইন। তোমরা মানে আমি যদি এটাকে সবার আউটপুট ধরে নিই যে তাহলে সবারই ঠিক মতোই বোঝার কথা। তো হচ্ছে যে আর যদি কোনো কারণে 4 0 আর 7 দিই তাহলে কি ইনপুট আসবে, আউটপুট আসবে এরকম? ফার্স্ট ক্যাচের এটা প্রিন্ট আসবে স্যার, ইউ মাস্ট হ্যাভ গিভেন 0 অ্যাজ ফার্স্ট ক্যাচেরটা আসবে সেটাই, কারণ হচ্ছে যে এই লাইনটা আগে আছে, তো এই লাইনটায় আগে এক্সেপশন ঘটে যাবে, তো পরের লাইন দুটো এক্সিকিউট করবে না, তো এই লাইনের এক্সেপশনটা এখানে থ্রো করবে, তারপরে এখানে হ্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে, এখানে হ্যান্ডেল হয়ে যাবে, তো সেই জন্য হচ্ছে যে আসবে না। আচ্ছা আর একটু বলা দরকার যে আমি যদি এটা নিচে দিতাম তাহলে কি হতো?
যদি এটা নিতে দিতাম তাতে আসলে খুব একটা সমস্যা হতো না, কারণ হচ্ছে যে আমার এই লাইনটা প্রথমে থাকলেও এটা যদি নিচে থাকে তাহলে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে যে আচ্ছা একটু থামো, কারণ হচ্ছে যে এই লাইনে যে এক্সেপশনটা ঘটবে সেটা আসলে এই ক্যাচের কাছে প্রথমে থ্রো হবে। এই ক্যাচ যদি এটাকে হ্যান্ডেল করতে না পারে তাহলে সে সেকেন্ড ক্যাচের কাছে থ্রো করে দিবে। এখানে যদি যতগুলা ক্যাচ থাকবে তাদের কাছে যদি প্রথম ক্যাচ হ্যান্ডেল না করতে পারে দ্বিতীয় ক্যাচের কাছে হ্যান্ডেল না করতে পারলে তৃতীয় ক্যাচ, তো এইভাবে চলতেই থাকবে। ওকে, ঠিক আছে। সো এখানে আসলে খুব ইম্পর্টেন্ট কিছু নাই, জাস্ট হচ্ছে যে এক ক্যাচ আর এক ক্যাচের কাছে এটা হ্যান্ডেল করে দিবে, এই পাস করে দিবে। হ্যালো, হ্যাঁ। সো হচ্ছে যে এই হলো ঘটনা। তো এটা কি বোঝা গিয়েছে নাকি কারো কোনো কোশ্চেন আছে এইটুক সম্পর্কে? স্যার ওই যে ক্যাচ যদি মানে অর্ডারটা চেঞ্জ করি তখন কি কোনো আলাদা পার্থক্য হবে? বললাম না যে এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু অর্ডারের একটা ব্যাপার আছে যখন পড়বো সেটা। তবে এই পার্টিকুলার কেসে অর্ডার কোনো মানে কোনো কিছু সিগনিফিকেন্ট কিছু হবে না। যে প্রথম ক্যাচ যদি এই লাইনে এরর ঘটে, এক্সেপশন ঘটে, তাহলে প্রথম ক্যাচের কাছেই আগে আসবে, কিন্তু প্রথম ক্যাচ এটাকে পাস করে দিবে সেকেন্ড ক্যাচের কাছে, কারণ প্রথম ক্যাচ এটাকে হ্যান্ডেল করতে পারলো না, সো সেকেন্ড ক্যাচের কাছে পাস করে দিবে। ঠিক, মানে এটা হচ্ছে জেনারেল রুলস। তারপরে হচ্ছে অর্ডারের একটা ব্যাপার আছে যেটা আমরা পরবর্তীতে পড়বো, কিন্তু আজকে না। হ্যালো, হুম হুম এখানে নরমালি আমরা যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড বা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন যেটা বলছেন, এটা আমরা আগে থেকে ধরে নিচ্ছি যে এই টাইপের একটা এরর আসতে পারে বা এক্সেপশন আসতে পারে, সেটার মোতাবেক আমরা কাজ করতেছি বা এরকম কিছু। কিন্তু যদি এরকম এমন কোনো কেস ঘটে যে আমরা জানি না কি টাইপের আসতে পারে, সেক্ষেত্রে কি মানে এখানে আসলে এক্সেপশনের ব্যাপারটা এমন যে আসলে মানে এক্সেপশন ব্যাপারটা সম্পর্কে প্রোগ্রামারদের আইডিয়া থাকতে হবে। এক্সেপশন ব্যাপারটা সম্পর্কে কি ধরনের ঘটনা এই কোডে ঘটতে পারে সেটা সম্পর্কে প্রোগ্রামারদের একটা আইডিয়া থাকতে হবে। যখনই আমি ফল বের করার চেষ্টা করব তখন বুঝতে হবে যে হচ্ছে ডোমিনেটর 0 হতে পারে, এটা আসলে বুঝতে হবে। এবং যখন ইউজারের উপর ডিপেন্ড করব তখন আসলে এটা প্রোগ্রামারের দায়িত্ব যে আসলে কি ধরনের এক্সেপশন ঘটবে তার একটা আইডিয়া থাকা। সো আর যদি তোমার একেবারেই আইডিয়া না থাকে তাহলে তোমার এক্সেপশন হয়ে যাবে। তখন এই এক্সেপশনের ওই যে এরর কোডটা দেখে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে হচ্ছে যে এরর কেন হলো। যেমন হচ্ছে যে তোমরা জানি না যে সফটওয়্যার টেস্টিং সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা। সফটওয়্যার টেস্টিং বলে একটা টিমই থাকে যারা হচ্ছে যে তোমার ডেভেলপ করে দেওয়ার পরে সফটওয়্যার টিমের কাছে একটা সফটওয়্যারকে পাঠায়, যারা আলতু ফালতু যা হাবি জাবি যা খুশি ইনপুট দিয়ে টেস্ট করে যে আসলে কোনো প্রবলেম অ্যারাইজ করছে কিনা। তো যখন হচ্ছে যে প্রবলেম অ্যারাইজ করে তখন হচ্ছে যে সেটা আবার ওই প্রবলেমটা এবং হচ্ছে এটা ডেভেলপার টিমের কাছে পাঠানো হয়, ডেভেলপার টিম আবার ওটাকে ঠিক করে হ্যান্ডেল করে পাঠায়। এই জন্যই হচ্ছে টেস্টিং বলে একটা টিমই থাকে যারা হচ্ছে যে যাদের কাজই হচ্ছে যে সফটওয়্যারকে বিভিন্ন ভাবে টেস্ট করা। সো এই হলো ঘটনা। সো এটা হয়তো প্রোগ্রামার আগের থেকেও বুঝতে পারে অথবা টেস্টিং ফেজেও ডিপেন্ড করছে। আর যদি একেবারেই কোনো ফেজেই না বুঝে এটা ইউজারের কাছে চলে যায় তাহলে হচ্ছে ইউজারের ফিডব্যাক নিয়ে করতে হবে, সেটা আলাদা কেস। কিন্তু হচ্ছে নর্মাল কথা হলো এক্সেপশন কি ঘটতে পারে তার একটা সম্পর্কে ইউজারের একটা ধারণা থাকতে হবে। অ্যারে ইউজ করলে অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন, ভাগফল ইউজ করলে হচ্ছে যে ডোমিনেটর 0 দিয়ে ভাগ করার একটা যে ক্রাইটেরিয়া মানে হতে পারে। সো এই ধরনের ব্যাপারটা মানে আগে থেকে বুঝতে হবে, এই আর কি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ওকে, ঠিক আছে। আমি জানি না যে আজকেই হয়তো এটা এসে যেতে পারে। সো হচ্ছে যে যদি আমরা স্লাইড দেখা যাচ্ছে এখন না? কি স্যার এক্সেপশন হায়ারার্কি? হ্যাঁ হ্যাঁ। সো হচ্ছে যে এক্সেপশন যেহেতু এটা ক্লাস, তো হচ্ছে যে সো আমরা জানি যে ক্লাস অনেকগুলা ক্লাসের মধ্যে সাব ক্লাস সুপার ক্লাস রিলেশন থাকতে পারে। তো হচ্ছে যে এক্সেপশন যেহেতু আমি বলছি যে
জাভাতে সকল এক্সেপশনই এক একটা ক্লাস, সেই জন্য জাভাতে হচ্ছে যে একটা হায়ারার্কি ডেভেলপ করা আছে, সেটা হচ্ছে যে এই ধরনের একটা হায়ারার্কি ডেভেলপ করা আছে যে হচ্ছে যে মেইনলি জাভাতে দুই ধরনের এরর ঘটে। একটা হচ্ছে এরর মানে দুই ধরনের আনএক্সপেক্টেড সিচুয়েশন ঘটে, একটা হচ্ছে এরর আর একটা হচ্ছে এক্সেপশন। সো এররটা কি জিনিস আমরা এটা পড়বো না, এটা আমাদের সিলেবাসের বাইরে। সো হচ্ছে যে এররটা আমি জাস্ট একটা কথাই বলতে পারি যে এররটা হচ্ছে যে বড় ধরনের কোনো প্রবলেম, যেমন তুমি একটা কম্পিউটারে একটা প্রোগ্রাম রান করছো, তোমার মেমোরি যে পর্যন্ত দরকার তা সেই মেমোরি নাই আমার কাছে, সো কিংবা কম্পিউটারে নাই, তখন হয়তো প্রোগ্রামটা ক্র্যাশ করে যাচ্ছে। সো এইটা হলো এই পার্টগুলো হচ্ছে যে আউট অফ মেমোরি এরর, মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের এরর অংশ। এই এরর অংশ কিভাবে হ্যান্ডেল করতে হবে, কি করতে হবে, এটা আমাদের সিলেবাসের বাইরে, কিংবা এই পার্ট আমাদের জন্য না। সো এটা আসলে ক্রস, এই পার্ট আসলে আমাদের জন্য না। আমাদের জন্য যে পার্ট সেটা হচ্ছে যে বাম পাশের পার্টটা, যেটা হচ্ছে যে এক্সেপশন। তো এটা আসলে আমাদের জন্য না। সো এক্সেপশন আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে এই পার্টটা। সো এই পার্টের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আসলে এই পার্টটা এখানেই শেষ না। এক নাম্বার কথা হলো এটাই বুঝতে হবে যে এই পার্টটার এখানে হয়তো আরো ক্লাস থাকতে পারে, এবং এর নিচেও আরো ক্লাস থাকতে পারে, এবং তার নিচেও হয়তো আরো ক্লাস থাকতে পারে। সো এরকম একটা ব্যাপার, এখানে একটা না অসংখ্য ক্লাস থাকতে পারে। সো শুধু তাই না, এটার নিচের দিকে আরো থাকতে পারে, আমি মিনস করছি যে এদিক, মানে এ আরো নিচে থাকতে পারে। সো হচ্ছে যে এটা থাকতে পারে না, অলরেডি আছে। সো হচ্ছে যে জাভার যে এক্সেপশন গুলাকে নিয়ে আমরা চিন্তা করছি, সেগুলো হচ্ছে যে বিল্ড ইন এক্সেপশন। এটা জাভা যারা তৈরি করেছে তারা এটা তৈরি করে দিয়েছে। সো বিল্ড ইন এক্সেপশনের হায়ারার্কিটা এত ছোট না, অনেক বড় হায়ারার্কি, বাট আমরা একটা গ্লিমস দেখছি এখানে, যে বোঝার জন্য যে আসলে এক্সেপশন কিভাবে কাজ করে, কিংবা কি হায়ারার্কি আছে এক্সেপশন ক্লাসগুলোর মধ্যে, সেটা বোঝার জন্য জাস্ট একটা স্ন্যাপশট দেখছি। আদারওয়াইজ এক্সেপশনের হায়ারার্কি আসলে অনেক বড়। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সেপশনের হায়ারার্কির সবার প্রথমে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে থ্রোয়েবল ক্লাস। থ্রোয়েবল ক্লাসটা কি, এটা হয়তো আমরা মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে কম্পাইলার একটা যে লাইনে এরর ঘটেছে সেই লাইনে কম্পাইলার একটা অবজেক্ট তৈরি করে এবং থ্রো করে। এই যে থ্রো করে, এই যে কথাটা বলছিলাম যে অবজেক্ট তৈরি করে এবং থ্রো করে, যেমন এই যে এখানে এই লাইনে, যে এই লাইনে একটা অবজেক্ট সে তৈরি করছিল এবং সেটা ক্যাচের কাছে থ্রো করছিল। কথা হলো আমি বক্সের অবজেক্ট তৈরি করে থ্রো করতে পারবো না, ঠিক আছে, কিংবা টেবিলের অবজেক্ট তৈরি করে তাকে থ্রো করা যাবে না। থ্রো করতে হলে যেটা হতে হবে যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই থ্রোয়েবল ক্লাসের সাথে এটা কানেক্টেড হতে হবে। এই কোনো একটা ক্লাসকে যদি আমি থ্রো করতে চাই, তাহলে সেটাকে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই থ্রোয়েবল ক্লাসের সাথে কানেক্টেড হতে হবে, সোজা কথা। সো থ্রোয়েবল মানে হচ্ছে যে কোনো যে এমন একটা ক্লাস যেগুলোকে, যে ক্লাসের অবজেক্ট গুলোকে থ্রো করা যায়, সোজা কথা সেটাই। সো আমাদের এটা এত বোঝার দরকার নাই, আমরা যদি এদিক থেকে বুঝি যে থ্রোয়েবল এর প্রথম সুপার ক্লাস হচ্ছে যে এক্সেপশন, মানে সরি সাব ক্লাস হচ্ছে এক্সেপশন, এবং এই এক্সেপশন সাব ক্লাসের আবার অসংখ্য সাব ক্লাস আছে। সো হচ্ছে যে যেমন রান টাইম এক্সেপশন একটা সাব ক্লাস, আইও এক্সেপশন মানে ইনপুট আউটপুট এক্সেপশন একটা সাব ক্লাস, যেমন আমরা পড়লাম অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারিথমেটিক এক্সেপশন হলো এইটা, অ্যারিথমেটিক এক্সেপশন হলো রান টাইম এক্সেপশনের সাব ক্লাস। আবার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হলো এইটা, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের বাউন্ড হচ্ছে যে রান টাইম এক্সেপশনের একটা সাব ক্লাস। সো এরকম ভাবে সাব ক্লাস সুপার ক্লাসের রিলেশনশিপের মধ্যে আমাদের এক্সেপশন গুলো আছে, এবং এটার কিছু সুবিধা আছে, সেই জন্যই হচ্ছে সাব ক্লাস এবং সুপার ক্লাস হচ্ছে যে রিলেশনশিপে রাখা, ঠিক আছে। সো হচ্ছে যে এতটুকু কি মোটামুটি বোঝা গেল যে এটা একটা হায়ারার্কির মধ্যে আছে, এগুলো একটা ক্লাস, এবং ক্লাস থাকলে তার হায়ারার্কি থাকতে পারে, কেউ একজন সুপার ক্লাস থাকতে পারে, কেউ একজন সাব ক্লাস থাকতে পারে। সো এক্সেপশন ক্লাস গুলাকে, বিল্ড ইন এক্সেপশন ক্লাসকে জাভা একটা হায়ারার্কির মধ্যে রেখেছে। সো হচ্ছে যে যাতে প্রপার্টি গুলা ইনহাইট করতে পারে, এরকম একটা ব্যাপার। ওকে, অ্যারিথমেটিক এক্সেপশন বা হচ্ছে অ্যারে বাউন্ড, ওগুলো কি সব ওগুলোরও নিচে আছে আরো?
এগুলো হচ্ছে রান টাইম এক্সেপশনের সাব ক্লাস। আচ্ছা আচ্ছা। স্যার এখানে যে অবজেক্টটা তৈরি হয় মানে এক্সেপশনের আর থ্রো হয় যেটা আর কি, তো ওইটা কি শুধু এক্সেপশনের সময় অবজেক্টটা তৈরি হয় নাকি নর্মালিও? না না না, নর্মালি তৈরি হবে কেন? নর্মালি তৈরি হবে না, এক্সেপশন যখন হয় তখনই তৈরি হয়, ছাড়া তৈরি হয় না। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে কি আমরা যদি যদি না জানি কি টাইপসের এক্সেপশন আসতে পারে, সেক্ষেত্রে রান টাইম এক্সেপশন ইউজ করতে পারতাম না কমন? হ্যাঁ হ্যাঁ, পারতাম পারতাম, সেটাই সেই জন্যই হচ্ছে যে হায়ারার্কিটা রাখা আছে, হচ্ছে যে হায়ারার্কিটার একটা ফ্যাসিলিটি আছে। So হচ্ছে যে হায়ারার্কিটা রাখাই হচ্ছে যে সেই কারণে যে হচ্ছে যে আমরা লেটস সে আমরা মানে সেটা ঠিক আছে, আমরা আমরা এক্সাম্পল দিয়ে দেখবো, শুধু 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 এখন লেটস সে বলে লাভ নাই, আমরা এক্সাম্পলেই দেখবো, ঠিক আছে? তো হচ্ছে যে এই হলো মোটামুটি কথা। এই এই রাখার সুফল কি এই এক্সেপশনের হায়ারার্কি, সেটা আমরা দেখবো, সেটা দেখবো, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে এই আনচেকড আর চেকড এক্সেপশনে আমি পরে আসবো। ঘটনা হচ্ছে যে আমি একটু যদি এখানে যাই তাহলে হচ্ছে যে তাহলে এই প্রোগ্রামটা দেখি আমি আজকে শেষ করব। এই প্রোগ্রামটা কোথায় গেল? ওকে, এখানে একটা ক্যাচ ব্লক আছে আর এখানে একটা ক্যাচ ব্লক আছে। ওকে, এর ভিতরে কমেন্ট, এটা এটা কিছু না, এটা কমেন্ট, ঠিক আছে? এখন কথা হলো যে এই ক্যাচ ব্লকে লিখে, প্রথম ক্যাচ ব্লকে লেখা আছে এক্সেপশন আর দ্বিতীয় ক্যাচ ব্লকে লেখা আছে অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে? সো হচ্ছে যে তার মানে আমরা যদি একটু হায়ারার্কিটাতে আসি তাহলে এইটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এই এই আচ্ছা ওকে, এই লিখতে পাচ্ছি না এখানে, বারবারই চলে আসছে। ওকে, এই এই আর এটা হলো এই অ্যারিথমেটিক এক্সেপশন, এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। আর এক্সেপশন হলো এখানে, তার মানে হচ্ছে যে আমি এখানে এই অ্যারিথমেটিক এক্সেপশন কি সুপার ক্লাস নাকি এক্সেপশন সুপার ক্লাস? এক্সেপশন সুপার ক্লাস। আর অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে যে তার সাব ক্লাস, ইনডাইরেক্ট সাব ক্লাস, ইভেন ডাইরেক্ট সাব ক্লাসও না, ইনডাইরেক্ট সাব ক্লাস। ওকে, কারণ হচ্ছে যে তার মধ্যে আরেকটা সাব ক্লাস আছে, রান টাইম এক্সেপশন আরেকটা সাব ক্লাস। তো হচ্ছে যে এক্সেপশন হলো সুপার ক্লাস আর অ্যারিথমেটিক এক্সেপশন হলো তার ইনডাইরেক্ট সাব ক্লাস। তুমি যখন এই অর্ডারটা লিখবে তখন সাব ক্লাসকে আগে লিখতে হবে। মানে এটাকে যদি আমি কিভাবে বলি, আমি যদি এটাকে বলি স্টার ক্যাচ, মানে আমি এই ক্লাস ব্লকটাকে বললাম স্টার ক্যাচ ব্লক, আর এটাকে বললাম হ্যাশ ক্যাচ ব্লক, যদি এরকম নাম দিই তাহলে আমার হ্যাশ ক্যাচ ব্লকটা, মানে এই হ্যাশ ক্যাচ ব্লকটা আগে আসবে আর এই স্টার ক্যাচ ব্লকটা নিচে যাবে। কারণ হচ্ছে যে সাব ক্লাসকে আগে লিখতে হবে, সুপার ক্লাসকে মানে সুপার ক্লাসের এক্সেপশনকে পরে লিখতে হবে। ওকে, ঠিক আছে? এইটুক কি বোঝা গেল কেন লিখতে হবে আমি বলছি, বাট এইটুক কি বোঝা গেল যে প্রথমে তোমার যদি মাল্টিপল ক্যাচ ব্লক থাকে তাহলে অর্ডার একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং অর্ডারটা কি, যদি তোমার হচ্ছে যে এই এই মাল্টিপল ক্যাচ ব্লকে একজন সুপার ক্লাস এবং একজন সাব ক্লাস এরকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে তোমাকে সাব ক্লাসটাকে উপরে লিখতে হবে, মানে হ্যাশ ক্যাচটাকে উপরে লিখতে হবে এবং এই স্টার ক্যাচকে তোমাকে নিচে লিখতে হবে। এটুকু বোঝা গেল কিনা? তারপরে আমি কেন সেটা আমি বলছি, বাট এটুকু বোঝা গেল। এই জিনিসটা মানে এটা বোঝা না যাক, এটা তোমরা মেনে নিচ্ছ, এটা ধরে নিয়ে আমি কেন সেটা আমি বলছি, বাট এটা মেনে নাও যে হচ্ছে যে প্রথমে হলো সুপার সাব ক্লাস, প্রথম ক্যাচে থাকবে সাব ক্লাস, দ্বিতীয় ক্যাচে থাকবে সুপার ক্লাস। ওকে, তো এটার কারণটা হচ্ছে জাভাতে কোনো আনরিচেবল কোড থাকতে পারে না। আনরিচেবল কোড মানে কি, যে কোডে কখনোই এক্সিকিউট হবে না। এরকম যদি কোনো কোড থাকে তাহলে এটা কম্পাইলার এরর জেনারেট করে। কোনো আনরিচেবল কোড জাভাতে থাকা যায় না।
মানে এমন একটা কোড যেটা তুমি কখনোই তোমার এক্সিকিউট হবে না। যদি এরকম কোনো কোড থাকে তাহলে সেটাকে বলে আনরিচেবল কোড। যেমন 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 হতে পারে যে একটা ইনফাইনাইট লুপ, তার নিচে যদি একটা কোনো লাইন থাকে তাহলে সেটা আনরিচেবল কোড, তাই না? কারণ ইনফাইনাইট লুপ তো কখনোই শেষ হবে না। এখন তার নিচে যদি একটা লাইন থাকে তাহলে সেটা কখনোই রিচ করতে পারবে না, সো এটা আনরিচেবল কোড। ঠিক আছে? সো হচ্ছে যে এখন কথা হলো যে এখানে কি কোনো আনরিচেবল কোড আছে? হ্যাঁ আছে। এই অর্ডারটা যদি থাকে যে হচ্ছে যে এখানে যেভাবে লেখা আছে সেখানে কি কোনো আনরিচেবল কোড আছে? হ্যাঁ আছে। এইটা এই অংশটা আনরিচেবল কোড। কেন এই অংশটা আনরিচেবল কোড? কারণ হচ্ছে যে এক্সেপশন ক্লাসটা, মানে এই এক্সেপশন ক্লাসটা তার সকল সাবক্লাসের এক্সেপশনকে ক্যাচ করতে পারে। ঠিক আছে? একটা এক্সেপশন ক্লাসটা তার সকল সাবক্লাসের এক্সেপশনকে ক্যাচ করতে পারে। তার মানে এই অ্যারিথমেটিক এক্সেপশনের যদি এই লাইনে যদি অ্যারিথমেটিক এক্সেপশন হয়, এটা যদি আমি এখানে থ্রো করি তাহলে এটা কি ক্যাচ করে ফেলবে? জি স্যার, এক্সেপশন কাজ করে হলো। ক্যাচ করে ফেলবে। তার মানে এই যে এই ক্যাচ ব্লকটা আমি লিখলাম অ্যারিথমেটিক এক্সেপশনের জন্য, এটা কি আসলে কখনো এক্সিকিউট হবে? না স্যার। কখনো এক্সিকিউট হবে না। এই জন্য এই হ্যাশ যে ক্যাচ ব্লক সেটা হচ্ছে যে আসলে আনরিচেবল কোড। সো সেই জন্য তোমাকে এই জন্য হচ্ছে যে যখন তুমি মাল্টিপল ক্যাচ ব্লক ইউজ করবে তখন যদি তার মধ্যে একটা সুপার ক্লাস হয় আর একটা যদি সাব ক্লাস হয় তাহলে সাব ক্লাসটাকে আগে লিখতে হবে, সুপার ক্লাসটাকে পরে লিখতে হবে। আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, মানে আনরিচেবল কেন হইলো এটা? কারণ হচ্ছে যে এক্সেপশন ক্লাস তার সকল সাব ক্লাসের এক্সেপশনকে ক্যাচ করতে পারে। এটাই। জি স্যার, বুঝছি। সো হচ্ছে যে সে অ্যারিথমেটিক এক্সেপশন হলেও এখানেই সেটা ক্যাচ হয়ে যাবে। ঠিক আছে? আর কিন্তু আমরা যে কোড ইউজ করলাম এখানে, এই যে আমরা যদি একটু আবার এখানে ফিরে আসি, আমাদের যে এখানে কেন অর্ডার কোনো ইম্পর্টেন্ট কিছু না, মানে এখানে আমি বললাম এইটা একবার আগে লিখলাম একবার পরে লিখলাম, এখানে আমি এখনো যদি আমি এটাকে তুলে এখানে লিখি তাহলে অর্ডারটা কোনো প্রবলেম করছে না। এটা কেন? এটা কি কারণ? ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে শুধু এক্সেপশন লিখি তাহলে এরর দিয়ে দিবে, এই যে এরর দিস। ঠিক আছে? জি স্যার। কিন্তু আমি যখন অ্যারিথমেটিক এক্সেপশন লিখছিলাম কোনো এরর তো হচ্ছিল না, কোনোটা আগে পরে করলেও কোনো এরর হচ্ছিল না। কেন? মানে স্যার এক্সেপশন আগে লিখলে ওইটাই সবসময় ইয়ে হবে, ওটা না আমরা এই বাকিগুলো পরে লিখলে ক্ষেত্রে হচ্ছে না কেন? এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই কেন? আমি আগে পরে করলেও কোনো প্রবলেম নাই, ওইটা তো কিন্তু ওইটার তো প্যারেন্ট ক্লাস অ্যারিথমেটিক না, সেজন্য। প্লাস সুপার ক্লাস। ওকে ফাইন। এইটা আসলে এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন আর এটা হচ্ছে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তারা একই লেভেলে আছে। সো কেউ কারোর সাব ক্লাসও না, কেউ কারোর সুপার ক্লাসও না। সো এদের ক্ষেত্রে অর্ডার ইম্পর্টেন্ট কিছু না, তুমি যে কোনো অর্ডারে লিখতে পারো। ওকে? কিন্তু যখন সুপার ক্লাস সাব ক্লাস এরকম চলে আসবে তখন তোমাকে অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট, না হলে তোমার কম্পাইলার এরর জেনারেট করবে। ওকে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকবে। সো আর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, সেরকম কোনো কোয়েশ্চেন মনে হয় কারণে। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে যে কি করতাম, ওকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। আর কার জন্য অ্যাটেন্ডেন্স মিসিং ছিল আমাকে ফোন মেইল স্যার আমি বলেছিলাম স্যার। স্যার 023। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস এখানেই শেষ।